না স্টাডি উইথ সোনিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন টপিক। হ্যাঁ, ক্লাস 10-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। এবার তোমরা একদম আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ সামনেই একটা খবরের পেপারের কিছুটা কাটা অংশ। হ্যাঁ, সেটা তখনকার সময়ে, এখানে তোমরা সালটা দেখতেই পাবে 1876। তখনকার সময়ে এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি কীভাবে প্রকাশিত হতো এবং তার প্রথম পৃষ্ঠাটা কেমন দেখতে হতো সেটা আমি নেওয়ার চেষ্টা করেছি। আমি সংগ্রহ করেছি এটা গুগল থেকে, তোমরা ওখান থেকে সার্চ করে দেখে নিতে পারো। তো এখানে পুরোটা নেই, কিন্তু তার সত্ত্বেও এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সামনের দিকের অংশ। আজকে আমরা আলোচনা করব হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পর্কে। এখানকার প্রথম সম্পাদক কে ছিলেন এবং তার পরবর্তীকালে তিনি চলে যাওয়ার পর এর সম্পাদক কে হন, এখানে কোন বিষয়গুলো তুলে ধরা হতো বেসিক্যালি। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটি পরীক্ষার জন্য। তো আজকে এই বিষয়ে একদম ডিটেলে আমরা পড়ব। আর তোমরা তো জানোই যে আমি একদম গল্পের মতো করে তোমাদের সাথে আলোচনা করি, তো সহজেই তোমাদের মাথার মধ্যে এটা ঢুকে যাবে। ভিডিওটি অন্তত 2 থেকে 3 বার দেখলেই। আর বলে রাখি, যারা এই চ্যানেলে একদম নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি তোমরা প্রেস করে রাখবে। তাহলে আমি যখনই কোনো নতুন এবং ইন্টারেস্টিং এবং নতুনত্ব ভিডিও বানাবো তার নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পারলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। তো আজকে আমরা আলোচনা করতে চলেছি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি সম্পর্কে। এই পত্রিকাটি কত সালে হয়েছিল, অর্থাৎ কত সালে প্রকাশিত হয়েছিল, এটা কি আদতেও দৈনিক পত্রিকা ছিল না সাপ্তাহিক পত্রিকা ছিল? আলোচনা করার আগে বলে নিই যে এটা কিন্তু হচ্ছে বইয়ের কিছুটা অংশ। তোমরা যখন ক্লাস 10-এর যে বইটা আছে তোমাদের পাঠ্য বই, সেটা যখন তোমরা খুলবে তখন কিন্তু এই পৃষ্ঠার এই অংশগুলো দেখতে পাবে। তো আমি বইয়ের পৃষ্ঠা থেকেই তোমাদেরকে পড়াচ্ছি, তার ফলে তোমাদের বুঝতে এবং পড়তে দুটোতেই কিন্তু সুবিধে হবে। তো চলো এবার আমরা আলোচনা শুরু করি। আর চ্যানেলের নামটা অবশ্যই মনে রাখবে, স্টাডি উইথ সোনিয়া, আর হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবে, তাহলে সহজেই কিন্তু খুঁজে পেয়ে যাবে। তো এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি 19 শতকে বাংলা ভাষায় প্রকাশিত যেসব সংবাদপত্রে তৎকালীন সমাজের প্রতিফলন ঘটেছে, মানে তৎকালীন যে সমাজ ব্যবস্থাটা চলছিল সেই সময়, অত্যাচার বলো, শোষণ বলো, যে কোনো আচার অনুষ্ঠান বলো, তো সেই সময়কার যে একটা ছবি, সেই ছবিটা কিন্তু তুলে ধরেছিল অন্যান্য পত্রিকার মতোই এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি। এর মধ্যে আসলে আমি আগের দিন আরেকটি পত্রিকা সম্পর্কে আলোচনা করেছি। তো এই সমস্ত পত্রিকার মধ্যে কিন্তু খুবই উল্লেখযোগ্য হলো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। 1853 খ্রিস্টাব্দ, মানে বুঝতে পারছো 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়েছিল, তার আগে 1853 খ্রিস্টাব্দে 6ই জানুয়ারি এই পত্রিকার প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়। প্রথমে এটি সাপ্তাহিক পত্রিকা হিসাবে শুরু হয়েছিল, অর্থাৎ এটা সপ্তাহে দেওয়া হতো, প্রত্যেক সপ্তাহে এটি বের হতো। পরবর্তীকালে অর্থাৎ 1892 খ্রিস্টাব্দে এটা দৈনিক পত্রিকায় পরিণত হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এই জায়গাটা একদম ভুললে চলবে না যে 1853 খ্রিস্টাব্দে 6ই জানুয়ারি পত্রিকাটি একদম সাপ্তাহিক পত্রিকা হিসাবে লঞ্চ হতে শুরু করে, কিন্তু পরবর্তীকালে 1892 সালে এটা দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়। পত্রিকাটির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শতাধিকার অর্থাৎ সত্ত্ব যেগুলো ছিল সেগুলো ছিলেন, মানে সত্ত্বের যে অধিকারী ছিলেন তারা ছিলেন মধুসূদন রায়, বিখ্যাত ব্যক্তিত্ব, আমরা নামগুলো অবশ্যই মনে রাখবো, গিরিশচন্দ্র ঘোষ এবং হরিশচন্দ্র মুখোপাধ্যায়। আচ্ছা, এগুলো মুছে দিয়ে তোমাদেরকে বলি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট নাম আমরা দেখতে পাই সেটা হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা মানেই হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কিন্তু তার সত্ত্বেও যে এতগুলো নাম আমাদের ছিল সেগুলো আমরা কিন্তু অনেকেই জানি না। তো সেই নামগুলো আমরা এখন জেনে নিচ্ছি: মধুসূদন রায়, গিরিশচন্দ্র ঘোষ এবং হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তো কালীপ্রসন্ন সিংহ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ এই পত্রিকার মালিকদের মধ্যে অন্যতম ছিলেন। পত্রিকার প্রথম সম্পাদক কিন্তু ছিলেন গিরিশচন্দ্র ঘোষ এবং তার টাইম পিরিয়ডটা অবশ্যই মনে রাখতে হবে 1853 থেকে 1855। অর্থাৎ যদি তোমাদের কোয়েশ্চেন এরকমভাবে দিয়ে দেয় যে 1853 থেকে 55 সালের মধ্যে এই পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, তখন ভুলেও হরিশচন্দ্র মুখোপাধ্যায় করলেই তোমাদের 2 নাম্বার কিন্তু কেটে যাবে।
তার জন্য তোমাদেরকে মনে রাখতে হবে তখন ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, এবং গিরিশচন্দ্র ঘোষের মানে গিরিশচন্দ্রের পরে কিন্তু হয়েছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তার সময়টা হচ্ছে 1824 থেকে 1861। সম্পাদনাকালে পত্রিকাটির জনপ্রিয়তা বিপুল বৃদ্ধি পায়, অর্থাৎ সব থেকে জনপ্রিয়তা লাভ করে হরিশচন্দ্র মুখোপাধ্যায় এর সময়। তার জন্যই কিন্তু এই হরিশচন্দ্র নামটি আমাদের খুব বেশি এই পত্রিকার সঙ্গে জড়িত করা হয়। এবার আরও কিছু ডিটেলসে আমরা জানব এই পত্রিকার সম্পর্কে, অর্থাৎ এই পত্রিকায় কি কি প্রকাশিত হতো। এখন তো আমরা সম্পাদকের নাম জানলাম এবং জানলাম এটা সাপ্তাহিক পত্রিকা ছিল, কিন্তু পরবর্তীকালে দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়। এরপরে আরও ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায় তাঁর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম থেকেই সমকালীন বাংলার সামাজিক শোষণ এবং সাধারণ মানুষের ওপর সরকার ও পুলিশের যে একটা অত্যাচার, এবং বাংলার নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের যে অত্যাচার, বাংলার চাল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য রপ্তানি করে মধ্যজাতীয় পণ্য আমদানি করে পুরুষের বহুবিবাহ প্রভৃতির বিরুদ্ধে সরব হন, এবং তারা নিজেরা এই বিষয়ে সরব হয়েছিলেন এবং সাধারণ মানুষকে এই বিষয়ে সরব করার জন্যই কিন্তু এই পত্রিকাগুলি বের হয়েছিল বা বের করেছিলেন তিনি এত কষ্ট সহ্য করার পরেও। তোমরা কি ভাবছো এত কিছু লেখার পরেও তার উপর কোনো অত্যাচার হয়নি, তিনি জেলে যাননি? একদমই সেটা ভুল। তার উপর অত্যাচারও হয়েছে, তিনি জেলেও গেছেন, এরকম ঘটনা কিন্তু অনেকটাই আছে। তার হয়তো কোনো সময় তার পত্রিকার উপর ব্যান্ডও লাগানো হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু তিনি কখনো থেমে থাকেননি। তিনি সমাজের প্রত্যেকটা খারাপ জিনিসের ওপর বা শোষণের ওপর তিনি কিন্তু আঙুল তুলে ধরেছিলেন। এখানে খুবই ইম্পর্টেন্ট নীল চাষিদের ওপর নীলকর সাহেব, এখানে যে অত্যাচারটা শুধু আমরা পাই নীল দর্পণ লিখেছিলেন দীনবন্ধু মিত্র এবং সেখানেই জানতে পারি, কিন্তু যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাতেও যে এই হরিশচন্দ্র মুখোপাধ্যায় নীলকর সাহেবদের বিরুদ্ধে লিখেছিলেন এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই ভিডিওতে আমরা জেনে নিলাম, পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। ঠিক আছে, চলো। উচ্চবিত্ত বাঙালি এমনকি ইউরোপীয়রাও এই পত্রিকা থেকে দরিদ্র শ্রেণীর উপর যে তীব্র শোষণ এবং অত্যাচারের কাহিনী জানতে পারে এই পত্রিকা থেকে। আগে কিন্তু তারা জানতো না, শুধু জানতো ব্রিটিশরা শোষণ করছে অসভ্য মানুষদেরকে সভ্য করার জন্য। শোষণও করছে না, তারা শিক্ষা দিচ্ছে, কিন্তু এখন অনেক মানুষ এখানে সরব হচ্ছে বা জানছেন। হরিশচন্দ্র ভারতের সাম্রাজ্যবাদী শাসক লর্ড ডালহৌসির নগ্ন সাম্রাজ্য বিস্তার নীতির সমালোচনা করেছিলেন, দুঃসাহসের পরিচয় দিয়েছিলেন। এই যে লর্ড ডালহৌসি, এখানে লর্ড ডালহৌসি কীভাবে সভ্য সমাজের একজন ব্যক্তিত্ব হয়ে নিজেকে উচ্চশিক্ষায় শিক্ষিত একজন উচ্চবিত্ত মানুষ বলে গণ্য করেছেন, সেই ব্যক্তি কিভাবে যে একটা খারাপ সমাজের সৃষ্টি করেছেন সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তিনি কিন্তু খুব খারাপ নীতি বিস্তার করে চারিদিক থেকে সমস্ত সাম্রাজ্য, সমস্ত রাজ্যগুলোকে নিজেদের অধিকারে নিয়ে নিয়েছিলেন এবং বিভিন্ন মানুষের ওপরেও কিন্তু অত্যাচার করেছেন। লোভনীয় সরকারি চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি সরকারের বিরোধিতা চালিয়ে গিয়েছিলেন। এটা কে ছিল বলো তো? এটা ছিল হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তিনি কিন্তু সরকারি চাকরির প্রস্তাব তার কাছে এসেছিল, তার মানে তিনি কতটা শিক্ষিত বুঝতে পারছো। ইংরেজরা তাদেরকে সরকারি চাকরি অফার করছে, তারপরেও তিনি কিন্তু এই সরকারি চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এবং সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি একটি পত্রিকা বার করেছিলেন কঠোর পরিশ্রম করে। এনার সম্পর্কে আরও ডিটেলসে আমরা জানবো একটু পরেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রবর্তন করলেও হরিশচন্দ্র তার পত্রিকার মাধ্যমে বিধবা বিবাহের সমর্থনে জনমত গড়ে তুলেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা ঠিক যে আমরা সবসময় জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের জন্য, সমাজে নারী শিক্ষার জন্য যথেষ্ট বেশি সরব ছিলেন এবং তার জন্য এগুলো সম্ভব হয়েছিল, একদম ঠিক কথা। কিন্তু কখনো যদি জনমত কোনো একটা আইনের জন্য গড়ে না ওঠে, সেটা কি পাশ হওয়া সম্ভব? না, কখনোই সম্ভব নয়, একদম ঠিক বলেছ। এবং সেটাই হরিশচন্দ্র মুখোপাধ্যায় খুব ভালো একটা কাজ করেছেন। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য সহমত বা জনমত গড়ে তোলার জন্যই কিন্তু এই পত্রিকায় সমস্ত মানুষের জনমত গড়ে তুলেছিলেন অনেক কঠোর পরিশ্রম করে। নারী শিক্ষাকে তিনি সমর্থন করে এই পত্রিকায় ব্যাপক প্রচার চালিয়েছিলেন। পতিতার সমস্যা এবং সরকারি শিক্ষানীতি বিষয়েও পত্রিকায় বহু প্রবন্ধ তিনি প্রকাশিত করেছিলেন। নিম্নবর্গীয়দের ওপর অত্যাচারের বিরুদ্ধে এই পত্রিকার সরব হয়, অর্থাৎ অনেক সাধারণ মানুষ যারা হয়তো খেটে খায়, যারা সমাজের উচ্চবিত্ত থেকে অনেক নিচে আছে, তাদের ওপরেও জমিদাররা অত্যাচার করতে, এটা জানি। কিন্তু জমিদাররা কেন অত্যাচার করতো না? ব্রিটিশদের আরও বেশি
বেশি চাপের ফলে তারা অত্যাচার করতো। তার মানে কি জমিদাররা ভালো না? একদমই নয়। কিন্তু কিছু কিছু জমিদার তো ভালো ছিল, তাই না? তাদের উপরেও এত প্রেসারাইজ করা হতো যে তারা বাধ্য হতো এই সমস্ত মানুষের ওপর অত্যাচার করতে। তো বেসিক্যালি অত্যাচারটা কারা করছে বা কাদের জন্য হচ্ছে না ইংরেজদের ওপর, সে বিষয়ে সমস্ত কিছু আমাদেরকে জানিয়েছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে। বাংলার কৃষকদের ওপর নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হরিশ্চন্দ্র 1854 খ্রিস্টাব্দ থেকে কলম ধরেন এবং সারা বাংলায় সংবাদপত্র নিয়োগ করে নীলকর সাহেবদের অত্যাচার বিভিন্ন রকমের অত্যাচারের বিবরণ সংগ্রহ করে তিনি তার পত্রিকায় নীল জেলা নামে একটি নতুন বিভাগ খোলেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কত সালে কে এই নীল জেলা তৈরি করেছিলেন, এটা কিন্তু আমাদের মাথা থেকে একদমই বেরিয়ে যাবে। খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, 1 নম্বরের কোয়েশ্চেনের জন্য তো খুবই ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু তোমরা স্টার্ট মার্ক দিয়ে রাখো বা একটা নোটসের মধ্যে তোমরা শর্ট কোয়েশ্চেনের জায়গায় লিখে রাখো যে নীল জেলা নামে একটি নতুন বিভাগ এটা তৈরি করেছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় 1854 খ্রিস্টাব্দে। তো এই পত্রিকা থেকে আমরা তো ব্রড কোয়েশ্চেন পাচ্ছি, তার সঙ্গে অনেক শর্ট কোয়েশ্চেন পাচ্ছি, এটা কিন্তু মাথায় রাখতেই হবে, তাই না? তো তারপরে আমরা পড়ব, সেটা হচ্ছে বহু শিক্ষিত ব্যক্তি এবং ইউরোপীয় পাদ্রীরাও নীলকরদের এই যে অত্যাচার তার বিরুদ্ধে সংবাদপত্রে পত্রিকার দপ্তরে পাঠাতেন ইনফরমেশনগুলো। সাঁওতাল বিদ্রোহের সময়ও 1855 খ্রিস্টাব্দে একমাত্র হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিদ্রোহকে সমর্থন করে এবং সাঁওতাল এলাকায় সামরিক শাসন জারি তীব্র একটা যে জনরণ সেটা কিন্তু তিনি জন আলোড়ন বলা যেতে পারে, সেটা তিনি গড়ে তুলেছিলেন। পত্রিকায় সাঁওতালদের উপর সীমাহীন শোষণের চিত্র নিয়মিত তুলে ধরা হয়। সেটা কে তুলেছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তাহলে বুঝতে পারছো তখনকার ইংরেজদের শাসন তীব্রভাবে চলছে, সেই মুহূর্তে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কতটা পরিশ্রম করে এই সংবাদপত্রটাকে একটা বিপুল শিখরে নিয়ে গিয়েছিলেন। 1859 খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহের সূচনা হয়, আমরা সবাই জানি। এই সময় নীল কমিশন 1860 খ্রিস্টাব্দে গঠনের যে নেপথ্যে কথার অর্থ হলো পিছনে কে কাজ করেছিল না হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। আমরা শুধু কিছু মানুষের নাম জানি যারা এই নীল কমিশন গঠনে সাহায্য করেছিল, কিন্তু আজকে আমরা জানতে পারছি যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কিন্তু পিছিয়ে ছিলেন না, তিনি ছিলেন এর নেপথ্যে নীল কমিশন গঠনের। নীল ব্যবস্থার বিরুদ্ধে প্রচার বিশেষ ভূমিকা নিয়েছিল। সীমাহীন পরিশ্রম এবং এখন আমরা যেটা পড়ছি না সেটা হচ্ছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের একদম তার নিজের জীবন সম্পর্কে। এটা তোমরা জেনে রাখো, তোমাদের ভালো লাগবে। এখান থেকে যে কোয়েশ্চেন আসবে সেটা বাধ্যতামূলক নয়, কিন্তু এটা জেনে রাখা তোমাদের জন্য ভালো, এটা তোমাদের বইয়ে রয়েছে, পাঠ্য বইয়ে। তো সীমাহীন পরিশ্রম এবং স্ত্রী ও সন্তানদের অকাল মৃত্যু হয়েছিল তার সন্তানদের এবং তার স্ত্রীর। এই জন্য তিনি মানসিক অবসাদে ভুগছিলেন দীর্ঘদিন। শীঘ্রই হরিশ্চন্দ্রের স্বাস্থ্য ভেঙে পড়ে। তার উপরে এত প্রেশার, একটা পত্রিকা বার করা, দিনরাত পরিশ্রম, তার উপরে পারিবারিক এই সমস্যার জন্য তার শরীর ভেঙে পড়ে। তা সত্ত্বেও তিনি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কাছ থেকে কখনো ছুটি নেননি। আমরা স্কুল থেকে ছুটি পেলেই খুব মজা হয়ে যায়, তাই না? কিন্তু তিনি এত পরিশ্রম করার পরেও কখনো ছুটি নেননি। হরিশ্চন্দ্রের পর 1862 খ্রিস্টাব্দে কৃষ্ণদাস পাল পত্রিকাটির সম্পাদক হন। এটা খুব ইম্পর্টেন্ট যে 1862 খ্রিস্টাব্দে এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে হন। হুট করে আমরা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় দেখেছি দাগ দিয়ে দিলাম, এরকমটা করবে না। 1862 কৃষ্ণদাস পাল এই পত্রিকার সম্পাদক হয়েছিলেন, খুব ইম্পর্টেন্ট। এটি 1892 খ্রিস্টাব্দে দৈনিক পত্রিকায় সম্পূর্ণভাবে রূপান্তরিত হয়ে যায়। সম্পূর্ণভাবে কবে রূপান্তরিত হয়? 1892 খ্রিস্টাব্দে। আমি তোমাদেরকে কিছু কিছু কোয়েশ্চেন কোট করে দিলাম, তা সত্ত্বেও এই পুরো ভিডিওটা 3 থেকে 4 বার দেখবে, তোমাদের একদম মুখস্থ হয়ে যাবে। তার সঙ্গে যে শর্ট কোয়েশ্চেনগুলো পাবে অবশ্যই যেন সেগুলো একটা নোটসের মধ্যে তোমরা লিখে রাখো। এর পরবর্তীকালে আমি খুব ইম্পর্টেন্ট আরেকটি পত্রিকা বলো, আরেকটি নতুন সাহিত্য বলো, সেগুলো নিয়ে আমি তোমাদের সামনে আসব। সেটা হতে পারে সংবাদপত্র গ্রাম বার্তা প্রকাশিতা বা সাহিত্য নীলদর্পণ। এই নিয়ে কিন্তু আলোচনা করব, কারণ এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার ক্ষেত্রে। এরকম কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন তো দেবেই, তাই না? তো এইখান থেকে যেন একটাও কোয়েশ্চেন আমরা মিস না করি, তার জন্য এই চ্যাপ্টার থেকে আমরা প্রথম থেকে পড়াটা শুরু করেছি, যার জন্য আমি তোমাদেরকে সমস্তটা ডিটেলসে আলোচনা করে দেবো। আজকে আমি আমার
আমার আলোচনা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা। আর হ্যাঁ, বলে রাখি যে কারো যদি মনে হয় যে আরও অন্য কোনো বিষয় সম্পর্কে তোমাদের জানতে ইচ্ছে করছে বা বুঝতে পারছো না, সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেগুলো তোমাদের সাথে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।